বাসাটিতে নতুন এসেছে উদয়। উপরের চিলেকোঠায় থাকে সে। অনেক কষ্টে উদয় এই বাসাটি ঠিক করতে পেরেছে। ভাড়াও তেমন একটা বেশি না, ওর নাগালের মধ্যেই। কিন্তু সমস্যা হচ্ছে ওর রুমটি হচ্ছে ছাদের চিলেকোঠা। কিন্তু তবুও ও কষ্ট করে মানিয়ে নেবে, কারণ শহরে ব্যাচেলারদের বাসা ভাড়া দেয় না কেউ। এটাও দিতে চাইছিল না। একে উদয় ব্যাচেলার, আর দুই হচ্ছে এই বাড়িতে বাড়িওয়ালার উপযুক্ত মেয়ে আছে, তাই বাড়িওয়ালা ভাড়া দিচ্ছিল না। কিন্তু উদয় ওর এক বন্ধু মারফতে পায় বাসাটি। বন্ধুর চাচার বাসা। বন্ধুর চাচার কাছে সুপারিশ করাই অবশেষে পাওয়া যায় বাসাটি। তাছাড়া উদয়ও খুব ভদ্র ছেলে, উল্টাপাল্টা চলাচল নেই। কিন্তু আড্ডা, নেশা, রাতে দেরি করে বাসায় ফিরা, এসব কিছুই নেই উদয়ের মাঝে। উদয় যদিও ম্যাসেই থাকতে পারত, কিন্তু ওর ম্যাস ভালো লাগে না, তাই এই বাসায় ওঠা। এখান থেকেই উদয় চাকরির জন্য চেষ্টা চালাতে থাকে। বেশ কিছুদিন হয়ে গেল উদয় এখানে থাকে। ভালো লাগছে বাসাটি ওর কাছে। প্রথমে ভেবেছিল চিলেকোঠা, তাই উঠবে না। কিন্তু উদয় এখন বুঝতে পারছে চিলেকোঠায় থাকার মজা। যখন খুশি ছাদে আসা যায়, ছাদে বসে বই পড়া, দক্ষিণা বাতাস উপভোগ করা, রাতের আকাশ দেখা, চাঁদ মেঘের লুকোচুরি, এইসব কিছু উদয় উপভোগ করতে পারছে এখনই, যেটা হয়তো অন্য বাসায় পারত না। তাই এই বাসাটা খুব ভালো লাগে ওর। মাঝে মাঝে ছাদে এসে কবিতা ও আবৃত্তি করে উদয়, কিন্তু সেটা রাতের বেলা। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। উদয় রুমের দরজায় বসে বৃষ্টি দেখছিল। এমন সময় উদয় দেখতে পায় ছাদে আরও কেউ আছে, একটা মেয়ে। উদয় বুঝে যায় এটা বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়েকে আগে কখনো দেখেনি সে, আজ মেয়েটিকে প্রথম দেখছে সে। বৃষ্টিতে ভিজছে মেয়েটা, হাত দুটো দুপাশে ছড়িয়ে দিয়েছে, মুখটাকে আকাশের দিকে উপুর করে রেখেছে। চমকানো বিদ্যুতের আলোতে দেখা যাচ্ছে মেয়েটার মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, আর সেই পানিতে অসম্ভব মায়াবতী লাগছে মেয়েটিকে। অনেকক্ষণ তাকিয়ে থাকে উদয়, তারপর নিজের অজান্তেই নিজেও ভিজতে শুরু করে বৃষ্টিতে। পাশে গিয়ে দাঁড়ায় মেয়েটি। মেয়েটি তখনও আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ জোরে একটা বাস পড়ে। বাসের শব্দে ভয় পেয়ে চিৎকার দিয়ে মেয়েটি উদয়কে জড়িয়ে ধরে। উদয় কিছু বুঝতে পারে না। একটু পর মেয়েটি উদয়কে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না কখন উদয়কে ধরল। চুপ করে নিচে চলে যায় মেয়েটি। সাথে দাঁড়িয়ে মেয়েটি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে উদয়। তখনও বৃষ্টি হচ্ছিল। উদয় অনেকক্ষণ ভিজে। তারপর বৃষ্টি থেমে যাওয়াতে উদয় চলে যায় ওর রুমে। মেয়েটির কথা ভাবতে থাকে উদয়। কত মায়া মেয়েটির মুখে। মেয়েটির কথা ভেবেই সারা রাত ঘুম হয়নি ওর। পরদিন সকাল, উদয় ছাদে দাঁড়িয়ে আছে মেয়েটির অপেক্ষায়। সে ভেবেছে হয়তো এখন মেয়েটি ছাদে আসবে। উদয়ের ভাবনা সত্যি করে একটু পরে মেয়েটি ছাদে আসে। মেয়েটিকে দেখে উদয় পানির ট্যাঙ্কের ওখানে লুকিয়ে থাকে। মেয়েটি ছাদে এসে উদয়ের ঘরের দিকে যায়। দরজায় গিয়ে উকি দিতে দেখছে সে আছে কিনা। উদয়কে দেখতে না পেয়ে কি যেন একটা ছুঁড়ে দেয় ওর রুমের ভেতর, দিয়ে চলে যায়। আবার উদয় দ্রুত ফিরে আসে ওর রুমে। এসে দেখে বিছানার উপরে এক টুকরো নীল কাগজ পড়ে আছে। সেটাতে সুন্দর করে লেখা, কাল রাতে হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখিত। চিরকুটটি পরে মুচকি একটা হাসি দেয় উদয়। এরপরে একবার নিচ থেকে ঘুরে আসে, চেষ্টা করে মেয়েটিকে দেখার জন্য। উদয় এখনো মেয়েটির নাম জানে না। নিচে গিয়েও মেয়েটিকে দেখতে পায়নি। মন খারাপ হয়ে যায় উদয়ের। আবার চলে আসে উপরে। হঠাৎ মনে পড়ে আজ ওর একটা ইন্টারভিউ আছে। সে তৈরি হয়ে চলে যায় ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ শেষে বিকেলে বাসায় ফিরে উদয় রুমে ঢুকেই আবারও বিছানায় আরও একটি নীল কাগজ দেখতে পায়। হাতে নেয় কাগজটি। কাগজটিতে লেখা ছিল, এবার উদয় বুঝতে পারে যে সে নিচে খোঁজার সময় মেয়েটি ওকে লুকিয়ে দেখেছে। বিকেলে উদয় ছাদে দাঁড়িয়ে আছে, একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছিল। এমন সময় উদয় বুঝতে পারে ওর পাশে কেউ এসে দাঁড়িয়েছে। পাশে ফিরে তাকায় উদয়, দেখতে পারে সেই মেয়েটিকে। মেয়েটি রাগি রাগি মুখে উদয়কে জিজ্ঞাসা করে, সকালে নিচে খুঁজতে গিয়েছেন কেন? আমার রুমে কেউ কিছু দিয়ে যাবে, সেটা কি আর কেন তা জানবো না, জানার জন্যই খুঁজেছি। কিন্তু লুকিয়েছিলেন কেন? আমি তো লিখিয়ে দিয়েছিলাম। কেন আর লুকিয়ে থাকবো না? আপনি আমায় লুকিয়ে দেখেছিলেন, আমি পারবো না কেন? আর খবরদার আর নিচে যাবেন না। কেন দেখবেন? আর আমি নিচে না গেলে বাইরে যাব কি করে? আমার তো পাখা নেই যে উড়ে যাব।
তা আমি জানি না, কিন্তু আবার যদি আমাকে খুঁজতে দেখি তাহলে আব্বুর কাছে নালিশ করব। বলেই মেয়েটি হাঁটা ধরে। উদয় পেছন থেকে ডাক দিয়ে নাম জিজ্ঞেস করে। মেয়েটিও নাম বলে। নিধি। তারপর মুখ বাঁকিয়ে চলে যেতে থাকে। সিঁড়ির রুমের দরজার কাছে গিয়ে আবার ফিরে দাঁড়ায়। তারপর মুস্কি একটা হাসি দিয়ে বলে, নিচে যেতে পারেন, আমাকেও খুঁজতে পারেন, কিন্তু আব্বু দেখলে খবর আছে। বলেই চলে যায় নিধি। উদয় বুঝতে পারে যে নিধি গ্রিন সিগন্যাল দিয়েছে। খুশিতে লাফিয়ে ওঠে উদয়। হঠাৎ মনে পড়ে মেয়েটির নাম নিধি। কি সুন্দর একটা নাম। মেয়েটির মতো মেয়েটির সব কিছুই সুন্দর। তারপর থেকে রোজ সাথে দেখা করতো দুইজন। অনেক কথা বলতো দুইজনে মিলে। নিধি একদিন সাথে না আসলে উদয় নিচে গিয়ে ওকে খুঁজতো, আর উদয় নিচে না গেলে নিধির সাথে এসে অভিমান করে বসে থাকতো। এভাবেই দুজনের খুব ভালো চলছিল। দুজনই বুঝতে পারে দুইজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ মুখ ফুটে বলছে না। নিধিও আর সহ্য করতে পারছে না, কিন্তু নিজেও বলছে না। তাই সে প্ল্যানিং করে যে করেই হোক উদয়কে দিয়েই বলাতেই হবে। প্ল্যান মতো নিধি বিকেলে ফোন নিয়ে সাথে যায়। যাওয়ার আগে নিধি ওর এক বান্ধবীকে বলে গিয়েছে যেন ওকে ওই টাইমে কল দেয়। নিধি বসে উদয়ের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় নিধির নাম্বারে বারবার ফোন আসতে থাকে, কিন্তু নিধি কেটে দেয়। এক সময় উদয় জিজ্ঞেস করে যে, কেউ কল দিচ্ছে? বয়ফ্রেন্ড। কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় উদয়। ওর যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে উদয়। তারপর আস্তে করে জিজ্ঞেস করে, কবে হলো? আগে তো কখনো বলনি। আগে তো ছিল না, নতুন হয়েছে, তাই এখনো বলিনি। ও আচ্ছা, তোমরা কথা বলো। বলেই উদয় নিজের রুমের দিকে যাওয়ার জন্য ওঠে, কিন্তু নিধি পিছন থেকে উদয়ের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? রুমে একটু কাজ আছে, তুমি এখন বয়ফ্রেন্ডের সাথে কথা বলো। আরে তুমি চলে গেলে বয়ফ্রেন্ড পাবো কই? মানে? আরে বুদ্ধু, আমার অন্য কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তোমাকেই ভালোবাসি, আর জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বলছো না, তাই তোমাকে দিয়ে আগে বলানোর জন্য এই প্ল্যানিং। আজ যে কলেজ ছিল ওইটা আমার বান্ধবীরই ছিল, কিন্তু আমাকেই আগে বলতে হলো, গাধা একটা। আমি জানি তুমি এমন কিছুই করবে। তোমার ফ্রেন্ড আমাকে আগেই ফোন করে সব বলে দিয়েছে, তাই তো আমি ভাব নিচ্ছিলাম তোমাকে দিয়ে বলানোর জন্য। বলেই হাসতে থাকে উদয়। আর তা দেখে নিধি রেগে গিয়ে তেড়ে যায় উদয়ের দিকে। উদয়ও দৌড়াতে থাকে নিধির কিলের হাত থেকে বাঁচার জন্য। আজকের ভিডিওটি উৎসর্গ করছি সকল ব্যাচেলার ভাইদের। আমার মতো যারা ব্যাচেলার তারা গল্পটি শেষ পর্যন্ত শুনুন। তবে কারো হাসতে হাসতে পেট ফেটে গেলে আমি দায়ী নই। সাথেই থাকুন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। ঘুম থেকে উঠবা নাকি প্ল্যান বি প্রয়োগ করতে হবে? আরে আজ তো শুক্রবার, আর একটু ঘুমাতে দাও না। বেলা বাজে কটা সে খেয়াল আছে নাকি? 8টা হবে হয়তো। বেলা বাজে 9:30। উঠে একটু বাজারে যাও। তুমি যাও। কি? বাজারে যাব? তাও আমি? একটা মেয়ে মানুষ হয়ে আমি বাজার করতে যাব? তো যাও, তোমার যা যা লাগবে সব নিয়ে এসো নিজ পছন্দ মতো। না, তোমার সাথে সোজা কথায় কাজ হবে না দেখছি। দাঁড়াও একটু। রহিমা খালা, ও খালা, ফ্রিজ থেকে এক মগ ঠান্ডা পানি নিয়ে আসেন তো। ঠান্ডা পানির কথা শুনে ধর পড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। শীতের সময় ঠান্ডা পানি শরীরে দেয়া আর জ্বলন্ত আগ্নেয়গিরিতে লাফ দেওয়ার একই কথা। বিশেষ করে শীতের সময় ঠান্ডা পানির চেয়ে ভয়ানক জিনিস আর দ্বিতীয়টি নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবেমাত্র 7:27। খুব রাগ হলো বইয়ের ওপর। শুক্রবারেও ওনার এমন করা লাগবে আমার সাথে? বিরক্তির দৃষ্টি নিয়ে বইয়ের দিকে তাকালাম। বাজে মাত্র 7:27, আর তুমি কিনা বলছো 9:30। তো কি করব? তুমি উঠছো না তাই বলেছি। তুমি না একদম আমার আম্মুর মতো। আম্মু যেমন ছোটবেলায় 9টার কথা বলে সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়তে বসাতো, ঠিক তেমনই তুমি। তো আজ থেকে আমায় আম্মু বলেই ডেকো। নাউজুবিল্লা। এই সময় বাজারে না গেলে কিছুই পাবে না। জলদি বাজারে যাও। না, তোমার জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। আচ্ছা থাক, তোমাকে বাজারে যেতে হবে না। সত্যি বউ? হ্যাঁ সত্যি, একদম সত্যি। এই তো আমার লক্ষ্মী বউ। বউয়ের কথা শুনে কেন যেন মনটা ভরে গেল। শীতের সকালে বাজার যাওয়া যে কি একটা যন্ত্রণা, সেটা একমাত্র তারাই বুঝবে যারা শীতের সকালে উঠে বাজার করতে যায়। যাক, বাঁচা গেল। এইবার দেয় একটু ঘুম, আরামের ঘুম।
কিন্তু কথা একটাই, আবার কি কথা? সকাল দুপুর রাত্রি কি? শুধু এই 3 বেলা রান্না বন্ধ থাকবে, আর রান্না বন্ধ মানে খাবারও বন্ধ। ভরুকসকে বইয়ের দিকে তাকালাম। ব্যাপারটা অনেকটা চিপসের প্যাকেটে পাওয়া গাড়ির মতো। 15 টাকা চিপস কিনলেই পাচ্ছেন একটা প্রিমিয়াম চুপিউড গাড়ি, কিন্তু সাইডে ছোট্ট করে লেখা থাকবে শর্ত প্রযোজ্য, যেইটা কিনা আমি আর আপনি খালি চোখে কখনোই দেখব না। তারপর গাড়ির জন্য গেলে তারা সুন্দর করে বলবে, স্যার আপনি হয়তো খেয়াল করেননি, সাইডে ছোট্ট করে লেখা ছিল শর্ত প্রযোজ্য। তারপর দিয়ে দিবে এক গেতা শর্ত, শর্ত মানলে পারবেন গাড়ি, না মানলে উল্টো দিকে ঘুরে বাসায় ফিরে যেতে হবে। যাও এবার, আমও গেল সালাও গেল, সাথে যাওয়া আসা ভাড়াটাও ফাও গেল। ঠিক তেমনই আমার সাথেও হচ্ছে এখন। আচ্ছা, কি কি আনতে হবে শুনি? আলু 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, রসুন 1 কেজি, আদা 1 কেজি। থাক থাক, আর বলতে হবে না, তুমি বরং লিস্টটা দাও। এভাবে বললে সারাদিন চলে যাবে, কিন্তু তোমার বলা শেষ হবে না। এই তো আমার জামাইটা বুঝেছে, এই নাও লিস্ট। এইটা দৈনন্দিন বাজারের লিস্ট নাকি বিয়ে বাড়ি কেনাকাটার লিস্ট? আল্লাহই ভালো জানেন। কেন যে বিয়েটা করতে গিয়েছিলাম, সিঙ্গেল লাইফটাই বেস্ট ছিল। নাই কোনো প্যারা, নাই কোনো জ্বালা যন্ত্রণা, একদম বিন্দাস লাইফ। বউ শুনছো? বলো। বলছিলাম কি, কি বলছিলে? না মানে আরে কি বলবা সোজা বলো। একটা দাও না। কি দিব? আরে ওইটা। ওইটা কোনটা? আরে ওইটা মানে ওইটা। আজব তো, ওইটা আবার কি? একটা। একটা কি? তুমি কি ছোট খুকি, কিছুই বোঝো না? না বললে বুঝবো কিভাবে? আর একটা চুমু দাও। কি? আরে চুমু দাও, চুমু। চুমু কি? এটা খায় না পরে? মজা করবে না একদম। মজা কই করলাম? আচ্ছা এখন একটা চুমু দাও আমাকে। না, পারবো না। কেন পারবা না? আমার লজ্জা লাগে। আরে স্বামীর কাছে আবার কিসে লজ্জা? জানি না অত কিছু। আচ্ছা জানতে হবে না, এইবার একটা চুমু দাও। না, দিব না, যাও। আচ্ছা আমি দিচ্ছি, তারপর তুমি দাও। এই না না। চুপ, দিচ্ছি আমি। এই না না না। বউ মানা করছে, কিন্তু এই মুহূর্তে আমি বউয়ের কথা শুনতে মোটেই ইচ্ছুক না। বউয়ের কথা অপেক্ষা করেই বউয়ের গেলে একটা চুমু দিয়ে দিলাম। এটা কি করলা তুমি? চুমু দিলাম। মানা করেছিলাম না? তাতে আমার কি? তোমার কিছুই না? একদমই না। এইবার আমাকে একটা চুমু দাও। আমি তোমাকে যেমন করে দিলাম ঠিক তেমন করেই আমাকে দাও। দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে। আচ্ছা, গালটা এদিকে নিয়ে এসো। বউয়ের কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে! বউয়ের কাছ থেকে চুমু খাওয়ার ফিলিংসই অন্যরকম। বউয়ের মুখের কাছে আমার গাল আনতেই বউ আমার কানে নিচে কষে এক চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে সোজা বসে পড়লাম। সালার ভাই, প্রতিদিন বলি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবি, রাতে আজে বাজে স্বপ্ন দেখে আর আমার উপর অত্যাচার করে। চারপাশটা একবার ভালো করে তাকিয়ে দেখলাম। ছোট্ট একটা রুম, তার ভেতরে দুটো ছোট্ট ছোট খাট, আর পাশে থাকা 3টা ছেলে আমার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে 2 দিনের অনাহারী বাঘ এখন বুঝি আমাকে খেয়ে ফেলবে। স্বপ্ন দেখছিস? না মানে হ্যাঁ ভাই, স্বপ্নে কি দেখছিস? বিয়ে করেছি, ভালো একটা বউ পেয়েছি। একটু রোমান্স করতে গিয়েই কানে নিচে জোরে একটা থাপ্পড় খাইলাম। সালার ভাই, চুমুটা কাকে দিয়েছিস জানিস? এতক্ষণে মাথায় হুঁশ আসলো। আরে আমি তো ভার্সিটির হলে, আর এই 3জন তো আমার রুমমেট, একই ক্লাসে পড়ি আমরা। আর যার সাথে এখন কথা বলছি সে তো নিবিড়। তার মানে কি চুমুটা আমি একটু... তোকে ভূতে ধরেছে তাই না? আমাকে কই না তো। তাহলে প্রতিদিন এইসব কি উল্টাপাল্টা স্বপ্ন দেখিস তুই? আমি কি ইচ্ছে করে দেখি নাকি? বুঝেছি। রোমান, ছনে ঝাড়ুটা নে তো, ঝাড়ু দিয়ে পিটাই ওর ভূত ছোটাই। রোমান ছনের ঝাড়ুটা নিয়ে নিতেই বিছানা থেকে উঠে এক দৌড় সোজা বাথরুমের ভেতরে ভেতরে গিয়ে দরজাটা লক করে দিলাম। তুই বের হ, বের হ বলছি। না ভাই, আমি বের হব না আজকে। দেখি তুই কতক্ষণ বাথরুমের ভিতরে থাকতে পারিস। আজকে তোর ভণ্ডামের ভূত আমি ছুটাবোই ছুটাবো। হায় আল্লাহ, এতক্ষণ কি একটা স্বপ্ন দেখলাম! কি ভূত চেপে বসেছে আমার উপর!
এখন কি হয়েছে সেইটা আর মনে করতে চাই না, মনে করলেই জ্বালা বাড়বে। বয়স 20 পেরিয়ে 21-এ পা দিয়েছি মাত্র। এই দীর্ঘ 21টি বছর ধরে আমি ব্যাচেলর। এই 21 বছরে বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডেরও দেখা পেলাম না। ছোটবেলায় বড় অপুরা কোলে নিয়ে কত চুমু খেত আমার গালে, আর এখন চুমু খাবো তো দূরের কথা, একটা উল্টো কানে কষে থাপ্পড় খাওয়া লাগে। আশেপাশে এত এত বিয়ে বাড়ি দেখি, বর দেখি, কনে দেখি, এইসব দেখে কোন ব্যাচেলরের হিংসে না হবে? এইসব দেখে ব্যাচেলর পোলাপানদের অবশ্যই অবশ্যই হিংসে হবে। তাদেরও তো সাদাল্লাদ বলতে কিছু একটা থাকে, তাদেরও তো ইচ্ছে করে বিয়ে করতে, বউ নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে, বউয়ের জন্য গোলাপ ফুল নিয়ে যেতে, বউয়ের ভেজা চুলের ঘ্রাণ নিতে। শুনেছি মেয়েদের ভেজা চুলের ঘ্রাণ নাকি পৃথিবীর সকল পারফিউমকেও হার মানিয়ে দিতে পারে। এইসব হার্ট টাচিং ইমোশনাল কাহিনী শুনলে কার না ইচ্ছে হবে বিয়ে করতে? তবে এখানেও একটা কথা আছে কিন্তু, গোসল করার পর সব মেয়েদের ভেজা চুল থেকেই কিন্তু বিশেষ সেরা পারফিউমের ঘ্রাণ আসে না। কিছু মেয়ে আছে যারা শীতের সময় গোসলও করে না আর মাথায় শ্যাম্পুও করে না, ফগ, সেন্সার, বুলোলেডি, ওয়াইল্ড স্টোন ইত্যাদি নিয়ে দৈনন্দিন কাজ চালিয়ে নেয়। তাদের ভেজা চুল থেকে কিন্তু কখনো পারফিউমের গন্ধ আসবে না, তাদের ভেজা চুল থেকে শুধু ইঁদুর মরার ঘ্রাণ আসবে। আশেপাশে এসব বাড়ি দেখলে খুব হিংসে হয়, প্রচণ্ড রকমের হিংসে।